ছাত্রছাত্রীরা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলছিলাম বটে, কিন্তু হঠাৎ করে দেখা গেলো কম্পিউটার রিস্টার্ট করলো। ডোন্ট নো হোয়াই। এনিওয়ে, এটা অন্য আরেকটাতে আবার ল্যাপটপে লগ ইন করলাম। তোমাদের আছে, এটা কি থার্ড ক্লাস? এটা তোমাদের আজকে তৃতীয় ক্লাস। সো এর মধ্যে তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট যে কথাগুলো বলে নেওয়ার আছে জাস্ট কয়েক মিনিটে। একটা হচ্ছে তোমাদের ক্লাস, আমি মে মাসে যখন লাস্ট ক্লাস নেই সেখানে ডিসরাপশন হয়েছিল, তাই তো? ঠিক ক্লাস নিতে পারিনি। হ্যাঁ, তোমাদের খেয়াল আছে? জি স্যার। হ্যাঁ, তো সেখানে একটা এক্সট্রা ক্লাস দরকার ছিল, কিন্তু তখন সেটাও তোমরা দিতে পারোনি, আমরা ক্লাস টেস্টও নিতে পারিনি, এরকম বিভিন্ন ইনসিডেন্টস ঘটেছে। সো এই উইকে আমি এক্সপেক্ট করবো যে তোমরা অ্যাজ আর্লি তোমাকে একটা এক্সট্রা ক্লাসের কথা বলবা, ইভেন ইট মে বি ইন থার্সডে অলসো। আমার থার্সডেতেও কোনো অসুবিধা নেই। তো তোমাদের সুবিধাজনক সময়ে তোমরা আমাকে একটা এক্সট্রা ক্লাস বলবা, যাতে আমরা কভার আপ করতে পারি। কেন, এটা তোমাদের টানেলের শেষের দিকে যে অনেক বেশি প্রেসার পড়ে যায়। তো সময়টা এমনিতেই অনেকখানি সময় পার হয়েছে। আই বিলিভ আগে ভাগে যদি তোমরা কোনো কোর্স শেষ করতে পারো, বা অ্যাটলিস্ট শেষের দিকের জন্য জমে না থাকে, তাহলে তোমাদের জন্য বেটার। ক্লাস টেস্টের ডক্টর আবুসের দিকে তো কোনো ক্লাস টেস্ট নেন নাই, তাই না? উনিও কোনো ক্লাস টেস্ট নেন নাই। আমিও একটা ডেট তোমাদেরকে বলেছিলাম, তোমরা তখন বলেছিলে যে অন্য আরেক টিচারের ক্লাস টেস্ট করেছে, সেটাও আর নেওয়া হয়নি। সো এখানে বুঝতে পারছো তোমাদের কয়টা ক্লাস টেস্ট? 4 ক্রেডিট কোর্স এন্ড দেয়ার শুড বি 5 ক্লাস টেস্ট। একটাও নেওয়া হয়নি। তোমাদের আছে কয় সপ্তাহ? এখনকার যে স্কেজুল সেই অনুযায়ী 9 উইকস আছে। জি স্যার, 9 সপ্তাহ আছে। 9 সপ্তাহ। তো লাস্ট উইকটা আবার তোমাদের জন্য লাইব্রেরি ক্লাস ইত্যাদি, সেগুলোর জন্য তোমাদের প্রেশার থাকবে অনেক। তার মানে থাকে অ্যাকচুয়ালি 8 সপ্তাহ। তার ভিতরেও আমি জানি না সেখানে কোনো ছুটি আছে কিনা এক্স্যাক্টলি। সো এটা মেকআপ যদি আগে ভাগে না করো, ইউ উইল ফেস লট অফ ডিফিকাল্টি। এটা অলরেডি তোমরা থার্ড ইয়ারে, তোমরা এই জিনিসগুলো অন্যান্য ইয়ারেও ফেস করে আসছো। জাস্ট সে দ্যাট এই সপ্তাহে যেহেতু তোমাদের স্টুডেন্টদের থেকে রিকোয়েস্ট ছিল এই সপ্তাহে ক্লাস টেস্ট না নিতে, সো এই সপ্তাহের কথা বলছি না, বাট নেক্সট উইকে এই ক্লাস টেস্ট দেওয়া উচিত। হ্যাঁ, সো তুমি ইউ মে ডিসাইড অ্যামং ইউরসেলভস, এবং হয়তো আগামী ক্লাসে এটাতে আমাকে নির্দিষ্ট করে বলবা, কেমন? আচ্ছা, আমি আগে ক্লাস ম্যাটেরিয়ালে যেতে চাই। আমি দেখছি যে আমার রেকর্ড অনুযায়ী 9th লেকচার সেটা কভার করা হয়েছিল, অথচ তোমাদের 6 সপ্তাহ বোধহয় ক্লাস হয়েছে, সেইখানে 12টা ক্লাস হওয়ার উচিত ছিল, মানে 3টা ক্লাস ইফেক্টিভলি নেওয়া যায় নাই। হ্যাঁ, সো আমি এখানে স্ক্রিন শেয়ারিং এ যাই। তোমাদের খেয়াল আছে আমরা কি কভার করেছিলাম? জি স্যার। আমরা 9th লেকচার সেটা শেষ করেছিলাম, পারমিয়াবিলিটির। কেমন? Today I'm going to start new topics also. This is related to permeability. স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? Yes sir. এখানে কি বলা হচ্ছে, যে টপিকস গুলো আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপল অফ ইফেক্টিভ স্ট্রেস, সিপেজ প্রেসার এন্ড কুইক কন্ডিশন। স্ট্রেস, এটা তোমরা এসএমএ পড়ে এসছো, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর সেকেন্ড ইয়ারে। ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, দ্যাট ইজ দ্য স্ট্রেস। যে কোনো একটা প্লেন যদি আমরা কল্পনা করি কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে, ওই প্লেনের মধ্যে আবার নর্মাল এবং ইনপ্লেন ফোর্স, সেটাকে আমরা কম্পোনেন্টে ভাগ করতে পারি, যেটা তোমরা মেকানিক্সে শিখেছো। সো সেই কম্পোনেন্ট অনুযায়ী নর্মাল টু দ্য প্লেন যে কম্পোনেন্ট, দ্যাট ডিভাইডেড বাই দি এরিয়া অফ দ্য প্লেন, দ্যাট গিভস আস দি নর্মাল স্ট্রেস, এবং ইনপ্লেন ফোর্স যেটা সেটা দেয় শিয়ার স্ট্রেস। এছাড়াও তোমরা আরো বিভিন্ন রকমের স্ট্রেস, টর্শনাল স্ট্রেস, হ্যাঁ, ইত্যাদি সম্পর্কে ধারণা পেয়েছি। সো এই ইফেক্টিভ স্ট্রেস টার্মটা, দিস ইজ ইউনিক ইন সয়েল। এটা তুমি অন্য কোনো ম্যাটেরিয়ালে দেখবা না। এটা কেবলমাত্র সয়েলের ক্ষেত্রে এই টার্মটা পাবা। আচ্ছা,
এটা দিয়ে কি বোঝাচ্ছে? এখানে যেটা বলা হচ্ছে, প্রেশার corresponding to the force transmitted from particle to particle through the points of contact in a soil mass is the effective stress. সব ম্যাটেরিয়ালি পার্টিকেল দিয়ে তৈরি। তুমি একটা আয়রন বার, তোমার কংক্রিট, সেগুলো পার্টিকেল দিয়ে তৈরি। তারপরেও সেগুলোকে আমরা ঠিক এরকম আলাদা পার্টিকুলেট ম্যাটেরিয়াল হিসেবে চিন্তা করি না। দ্যাটস এ সলিড ম্যাটেরিয়াল। বলতে কেমন, তুমি যখন টেনসাইল ফোর্স বা কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করেছো তুমি একটা রডের মধ্যে, সেক্ষেত্রে এটা তুমি এরকম পার্টিকেল বিবেচনা করার কোনো প্রয়োজন পড়ে না। বাট তোমাদের এখান থেকে সাউন্ড আসছে, আমার মনে হয় তোমরা মিউট করে রাখো সবাই। ইটস বেটার দ্যাট মিউট করে নাও। যখন কাউকে জিজ্ঞেস করি বা কেউ কোনো প্রশ্ন করতে চাও, সে শুধুমাত্র আনমিউট করে বলো, আদারওয়াইজ মিউট করে রাখো। আচ্ছা, এখানে অপশনটা কোথায় আছে? আচ্ছা, ঠিক আছে, আমি মিউট করে দিলাম। আপাতত কেউ যখন কথা বলবা মিউট করে কথা বলে আবার মিউট করে দিবা। যেটা বলছি ইফেক্টিভ স্ট্রেস, এটা আমরা যদি একটা সয়েল এলিমেন্টের দিকে তাকাই, a block of soil যেটা এখানে ছবির মধ্যে দেখানো আছে বাঁদিকে, if we look at it in an enlarged way, সে মাইক্রোস্কোপে অনেক বড় করে যদি তুমি দেখো, তাহলে কি দেখতে পাবা? যে পার্টিকেল গুলো, এরকম পার্টিকেল গুলো দেখতে পাওয়া যাবে, তার মাঝখানে মাঝখানে ভয়েড স্পেস। হ্যাঁ, এবং ধরো এখানে এই সয়েল এলিমেন্ট, তার উপরে এখানে উপরে ওয়াটার রয়েছে, এটা তাহলে বাকি ভয়েড স্পেস গুলো কি হবে? সেখানে ওর ওয়াটার রয়েছে, স্যাচুরেটেড। এবং এখানে লেটস কনসিডার এ পয়েন্ট এ, ক্যাপিটাল এ, যেটা এখানে দেখতে পাচ্ছ ইন দিস সয়েল মাস। এখন তাহলে হোয়াট উইল বি দ্য স্ট্রেস এট পয়েন্ট এ? সেটা আমরা নিশ্চয়ই এই ইউনিট ওয়েট থেকে পেতে পারি। ইউনিট ওয়েট মানে কি? আমি যদি 1 স্কোয়ার ফিট এরিয়া নেই, তার উপরে মানে 1 কিউবিক ফিট অথবা 1 কিউবিক মিটার অথবা 1 কিউবিক সেন্টিমিটার, তার রেসপেক্টে আমরা ইউনিট ওয়েট প্রকাশ করে থাকি, তাই তো? যেমন পাউন্ড পার কিউবিক ফিট অথবা কিলো নিউটন পার মিটার কিউব, এটসেট্রা। সো এখানে ইউনিট ওয়েট থেকে আমরা এই স্ট্রেসটা বের করতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা একটা 1 মিটার বাই 1 মিটার বা ইউনিট এরিয়া বিবেচনা করি, তার উপরের যে ম্যাটেরিয়ালের ওয়েট, সেটাই তার স্ট্রেস হবে। সেই বিবেচনায় এখানে এ পয়েন্টের স্ট্রেসটা হবে, এই যে সয়েলের যে হাইট, সেটা কি হবে এখানে এই ছবি অনুযায়ী এইচ এ মাইনাস এইচ। ফলো করতে পারছো কিনা? কেউ একজন যদি অসুবিধা হয় তাহলে আমাকে আনমিউট করে বলবা। এইচ এ, that is the height up to the top of the water level above A, আর H হচ্ছে সয়েলের উপরে ওয়াটারের হাইট। সো এইচ এ মাইনাস এইচ, সেটা হচ্ছে সয়েলের হাইট, দ্যাট এইচ এ মাইনাস এইচ ইন্টু গামা স্যাচুরেটেড, সয়েলের স্যাচুরেটেড ইউনিট ওয়েট, এটা হচ্ছে এইটুকু কলামের ওয়েট প্লাস ওয়াটারের ওয়েট হবে এইচ গামা ডাব্লিউ। সো দ্যাট গিভস দি total stress at point A, considering unit weight of these materials. Now we can consider this stress consists of two parts. এটাকে আমরা দুটো কম্পোনেন্ট বলবো না, এটা আমরা ফোর্সের কম্পোনেন্ট বের করি, স্ট্রেসের কম্পোনেন্ট বের করি না। তবে আমরা বলতে পারি যে যেহেতু ফোর্সের কম্পোনেন্ট থেকে আসে স্ট্রেসটা, যে এখানে দুটো অংশ রয়েছে, দুই ধরনের ফোর্স থেকে এটা এই স্ট্রেসটা, টোটাল স্ট্রেসটা হচ্ছে। তার একটা পার্ট, এ পোর্শন, সেই পোর্শনটা দ্যাট ইজ ক্যারিড বাই ওয়াটার। এখানে যে ইউনিট এরিয়া বা ইউনিট স্ট্রেস, তার একটা পোর্শনকে আমরা বলছি উই মে কনসিডার দ্যাট এ পোর্শন ইজ ক্যারিড বাই ওয়াটার, হ্যাঁ, দ্যাট ইজ অকুপাইড ইন দ্য ভয়েড স্পেস। এবং ডেফিনেটলি এটা সব ডিরেকশনে একই হবে। আর the other part is carried by the soil particles.
পার্টিকেল টু পার্টিকেল কন্ট্যাক্ট, কারণ ফোর্সটা তো ট্রান্সমিট হতে গেলে পার্টিকেল পার্টিকেল কন্ট্যাক্ট লাগবে, কন্ট্যাক্ট ছাড়া তো ফোর্সটা ট্রান্সমিট হতে পারবে না। এখন এখানে যদি আমরা একটা প্লেন বিবেচনা করি, এই যে স্মল এ এ এরকম একটা কার্ভড প্লেন বিবেচনা করি, দ্যাটস নট এ প্লেন সারফেস অ্যাকচুয়ালি, এরকম একটা কার্ভড প্লেন, তাহলে সেই প্লেনের উপরে এই প্লেনটা কিভাবে পাস করছে, সব কন্টাক্ট পয়েন্ট দিয়ে, কতগুলো কন্টাক্ট পয়েন্ট দিয়ে পাস করছে, আমরা এখানে কোনো সয়েল পার্টিকেলকে কাটি নাই। হ্যাঁ, তো এবং এই প্রতিটা কন্টাক্টে যদি ফোর্স P1 P2 P3 Pn হয়, খেয়াল করে দেখো এই P1 P2 P3 P4 গুলি সবগুলি ভার্টিক্যাল হবে না, এখানে কোনোটা ইনক্লাইন্ড, অন্য কোনো অ্যাঙ্গেলে। সো কিন্তু আমি যদি এগুলোর সবগুলোর ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই, যেটাকে এখানে P1V P2V বলা হয়েছে, এবং তাহলে রেজাল্টেন্ট ভার্টিক্যাল ফোর্স কি হবে, এগুলোর সামেশন, এবং দ্যাট ডিভাইডেড বাই দি ক্রস সেকশনাল এরিয়া, এই টোটাল ক্রস সেকশনাল এরিয়া, এটা যদি এ বার হয়, তাহলে সেটা দিয়ে ভাগ করলে সেই স্ট্রেসটা কোথা থেকে আসছে, সেই স্ট্রেসটা আসছে পার্টিকেল টু পার্টিকেল কন্টাক্ট যে ফোর্স, সেই ফোর্স থেকে, এবং ডেফিনেশন অনুযায়ী সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ স্ট্রেস। আর অন্য অংশ যেটা ক্যারিড বাই ওয়াটার, এই স্ট্রেস কম্পোনেন্টটা ওয়াটারের মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে, সেই অংশটার ক্ষেত্রে কি হবে, সেই অংশটা তাহলে এইখানে যে টোটাল এরিয়া এ বার, দ্যাট মাইনাস সলিডের কন্ট্যাক্ট এরিয়া যদি স্মল এ এস হয়, তাহলে এ বার মাইনাস স্মল এস, দ্যাট ইজ দি এরিয়া অকুপাইড বাই ওয়াটার ওই প্লেনে, এবং সেখানে তাহলে স্ট্রেস কত হবে, সেখানে স্ট্রেস হবে ইউ ইন্টু এ বার মাইনাস এস, এটা হচ্ছে এরিয়া, ইন্টু এটা হচ্ছে প্রেশার, ওর প্রেশার, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ডিভাইডেড বাই দিস টোটাল এরিয়া। কারণ খেয়াল করে দেখো, আমরা যখন স্ট্রেস বের করছি তখন কোন এরিয়ার উপরে স্ট্রেস বের করছি, ক্যাপিটাল এ বার এরিয়ার উপরে স্ট্রেস বের করছি, এবং টোটাল ফোর্স ডিভাইডেড বাই দিস এরিয়া, সেটাই হবে আমাদের স্ট্রেস। এখন এই দুটো কম্পোনেন্ট যোগ করে আমার টোটাল স্ট্রেস হওয়ার কথা, সিগমা ড্যাশ এন্ড দিস পার্ট ক্যারিড বাই দি ওয়াটার, সেটা যোগ করলে দাঁড়াচ্ছে কি, এইখানে টোটাল স্ট্রেস, দ্যাট ইজ দি সিগমা, এই দুটো যোগ করে এখানে স্মল এস ডিভাইডেড বাই এ বার, এটাকে আমরা এস প্রাইম বলছি। খেয়াল করে দেখো এই এসটা কি জিনিস, দ্যাট ইজ দি এরিয়া অকুপাইড বাই দ্য সলিড টু সলিড কন্ট্যাক্ট। এইটা সাধারণভাবে খুবই কম, এবং এই রেশিওটা ভেরি স্মল, একের চেয়ে অনেক কম। সো ইউজুয়ালি ইট ইজ নেগলেক্টেড। তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় সিগমা ইকুয়াল টু টোটাল স্ট্রেস, সিগমা ইকুয়াল টু সিগমা ড্যাশ প্লাস ইউ, এটা যদি নিয়ার জিরো হয় তাহলে সিগমা ড্যাশ প্লাস ইউ, ওয়ার ইউ ইজ দি হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস। হাইড্রোস্ট্যাটিক মানে তোমরা জানো পানির যে কোনো বিন্দুতে যে চাপ, সেটা গভীরতার উপর নির্ভরশীল, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডাইরেক্টলি রিলেটেড টু দ্য ডেপথ অফ দ্যাট পয়েন্ট, অ্যান্ড ইউ ইকুয়াল টু এইচ গামা ডাব্লিউ। তো এখানে এইচ কোনটা হবে, এই পয়েন্টের স্ট্রেস, সো সেটা হবে টোটাল হাইট, যেটা আমার এখানে এইচ এ, সো এইচ এ গামা ডাব্লিউ, দ্যাট ইজ দি টোটাল স্ট্রেস। সো এখানে এই যে সিগমা ইকুয়াল টু সিগমা ড্যাশ প্লাস ইউ, এখানে আমরা কন্ট্যাক্ট এরিয়া খুব স্মল, এই রেশিওটা এটা নেগলেক্ট করাতে এই ইকুয়েশনটা পাচ্ছি। এন্ড দিস শুড বি ইকুয়াল টু, আমরা ইউনিট ওয়েট থেকে শুরুতেই একটা টোটাল স্ট্রেসের ইকুয়েশন পেয়েছিলাম, যেটা এইচ এ মাইনাস ইজ গামা সেট ইন্টু প্লাস এইচ গামা ডাব্লিউ, তাহলে দিস টু শুড ইকুয়াল, এবং আমরা যদি দুটাকে ইকুয়েট করে রিঅ্যারেঞ্জ করি, তাহলে স্যার বলো স্যার ইউ ইকুয়াল টু স্যার এইচ ইন্টু গামা ডাব্লিউ হওয়ার উচিত না স্যার? এইচ এ তো স্যার স্যার এইচ এ শুধু পানি আছে না স্যার, এটা আমি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলতেছি। এ পয়েন্টের এখানে ওয়াটার কলাম কতখানি, এখান থেকে স্যার এইচ টপ এ, পর্যন্ত, হ্যাঁ এইচ এর ডাইমেনশনটা খেয়াল করেছো? জি স্যার। সো এখানে ওয়াটারের যে স্ট্রেসটা, সেটা এ পয়েন্টে ওয়াটার কলাম কতখানি, এইখান থেকে শুরু করে একদম টপ পর্যন্ত না ওয়াটার কলাম। জি স্যার। তো তাহলে কি হবে,
গামা ডব্লিউ ইন্টু কি হবে, এইচ এ হবে না? স্যার এইচ এ তো স্যার সলিড পার্টিকেলও স্যার আছে স্যার, সেটা এটা তো সেটা তো আমরা আলাদাভাবে বিবেচনায় নিয়েছি সলিড পার্টিকেলটা। ওয়াটারের যেটা ক্যারি করছে সেই ক্ষেত্রে কি হবে, আমরা এখানে তো দুটো আলাদা ভাগ করে নিয়েছি। জি স্যার, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, জি আচ্ছা। তো সেখানে তাহলে এই 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 3 নম্বর ইকুয়েশনটাকে যখন আমরা এই এক ইকুয়েশন একের সঙ্গে ইকুয়েট করছি, করে রিঅ্যারেঞ্জ করছি, উই গেট সিগমা প্রাইম। এই সিগমা প্রাইম তাহলে কি দাঁড়াচ্ছে, এইচ এ মাইনাস এইচ। এখানে আসলে এইচ এ মাইনাস এইচ এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এটা হচ্ছে শুধুমাত্র এই ফিগারের রিলেটেড। এইচ এ মাইনাস এইচটা কি দিচ্ছে, এইচ এ মাইনাস এইচ দিচ্ছে আমার এইচ এ মাইনাস এইচ, এটা কি দিচ্ছে, এটা দিচ্ছে আমার সয়েলের হাইট, তাই তো? সো এটা এই ফিগারের সঙ্গে রিলেটেড, এটা অ্যাবসলিউট কোনো ইকুয়েশন না, কিন্তু এইটুকু বুঝতে হবে যে হাইট অফ দি সয়েল কলাম ইনটু এখানে গামা সেট মাইনাস গামা ডব্লিউ, দ্যাট ইজ গামা প্রাইম, দ্যাট গিভস দ্য ইফেক্টিভ স্ট্রেস। এখন এখানে আন্ডারস্ট্যান্ডিং যেটা, এই যে হাইট অফ দি সয়েল কলাম ইনটু গামা প্রাইম, গামা প্রাইম কেন এসছে, কারণ আমার সয়েলটা ওয়াটারে সাবমার্জড। এখন যদি এটা ধরো এই ওয়াটার লেভেলটা এখানে না থেকে এরকম জায়গায় হতো, তাহলে এখানের যে ইফেক্টিভ স্ট্রেসটা সেটা কি হতো, উপরে তো আর পানি নাই, কাজে সেখানে তো আর গামা প্রাইম আর গামা সেম, সো তখন আমাদেরকে দুটো অ্যাড করে নিতে হতো। তোমরা হয়তো প্রবলেম বা অন্য কিছুতে গেলে পরবর্তীতে এটা রিয়েলাইজ করবা, কিন্তু মূল জিনিস যেটা এখানে বোঝাতে চাচ্ছি, যখন তোমার সয়েল সাবমার্জড তখন সয়েলের এখানে ইফেক্টিভ স্ট্রেসটা কি হবে, সয়েলের যে হাইট দ্যাট ইনটু গামা প্রাইম, মানে যদি এটা পুরোটা সাবমার্জড হয়। আর যদি পুরোটা সাবমার্জ না হয় তাহলে কি হবে, যেটুকু অংশ সাবমার্জড সেইটুকুর জন্য আমার গামা প্রাইম ইনটু দ্যাট হাইট প্লাস উপরের অংশটা তখন বাকি যে হাইট দ্যাট ইনটু এটার ইউনিট ওয়েট পুরোটা আসবে। সো এখানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আসলে এইটুকুই, যে যদি সাবমার্জড পার্ট হয় কোনো অংশ, সয়েলের কোনো অংশ, তাহলে সেটার স্ট্রেস জন্য আমার কি আসবে, হাইট অফ দ্যাট সয়েল কলাম ইনটু গামা প্রাইম। আর গামা প্রাইম কি জিনিস, দ্যাট ইজ গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডব্লিউ, এটা জাস্ট বুয়েন্সির কারণে এই অংশটা কমে যাচ্ছে, গামা ডব্লিউ, হ্যাঁ, গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডব্লিউ। যদি ওয়াটার লেভেল নিচে নেমে যায় তাহলে সেখানে তো ওয়াটার নাই, তখন পুরোটাই কাজ করবে। আচ্ছা, এটাও তো অন্যান্য কোনো প্রবলেমে গেলেও ক্লিয়ার হবে। সো এটা ইফেক্টিভ স্ট্রেস আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কি কি ধারণা হচ্ছে আমাদের, পানির লেভেল যদি সয়েলের মধ্যে উপরে আসে, স্ট্রেস কোন একটা পয়েন্টে স্ট্রেস বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, কি মনে হচ্ছে? স্ট্রেস এখানে এই যে এইচ এ তো টোটাল হাইট ছিল, এই যদি বাড়ে তাহলে স্ট্রেস কি হচ্ছে, ইফেক্টিভ স্ট্রেস কমে যাচ্ছে। হ্যাঁ, এই আন্ডারস্ট্যান্ডিংটা এই জায়গায় ইম্পর্টেন্ট। কেমন? নেক্সট লেটস সি সিপেজ এন্ড সিপেজ প্রেসার। আমরা পারমিবিলিটির ক্ষেত্রে বলেছি যে সয়েলের এই যে ভয়েড তার মধ্য দিয়ে ওয়াটার ফ্লো করছে, and this flow of water is seepage, whereas permeability is the property for which seepage can occur. আমরা কোএফিশিয়েন্ট অফ পারমিবিলিটি সেই জন্য বের করেছি, যেটা ডার্সিস ল থেকে v is proportional to ki. So these are general terms, seepage na flow through the soil. And as you understand, why flow occurs? Because of difference in head, মানে একদিকে ওয়াটার টোটাল হেড, তোমরা তো ফ্লুইড মেকানিক্স পড়ে এসছো, সো ইউ আন্ডারস্ট্যান্ড দি এনার্জি ইন টার্মস অফ হেড। সেখানে তোমরা, তাই না, ফ্লুইড মেকানিক্স পড়ে এসছো না সেকেন্ড ইয়ারে, সেখানে তোমরা ভেলোসিটি হেড, এলিভেশন হেড, প্রেসার হেড, এন্ড এগুলোর কম্বিনেশনে টোটাল হেড হয়, এটা তোমরা বুঝেছো। সো কোনো একটা পয়েন্টে যদি ওয়াটার হেড হায়ার, অন্য আরেকটা পয়েন্টে লোয়ার, তো লোয়ার মানে লোয়ার এনার্জি, যেখানে ওয়াটার টোটাল হেড হাই সেটা হায়ার এনার্জি, তাহলে হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে ফ্লো হবে। It's universal law. And this flow of water, so therefore, is associated with loss of energy. এবং এইখানে লস অফ এনার্জিটা কিভাবে লস হচ্ছে? Through viscous friction.
ওয়াটার ভিসকসিটি রয়েছে, ইটস এ প্রপার্টি অফ দি ওয়াটার, এবং এই ফ্লোর সময় তার যে ভিসকাস ফ্রিকশন সেখানে এনার্জিটা লস হচ্ছে। And this result in a drag force, এই যে ফ্লো সেটা সয়েল পার্টিকেলগুলোর উপরে একটা ফোর্স এক্সার্ট করছে, which is called seepage force. এবং অ্যাকর্ডিংলি যেহেতু এখানে ফোর্স রয়েছে, কাজে আমরা যদি একটা ক্রস সেকশন বিবেচনা করি যেখানে ওয়াটার ফ্লো হচ্ছে, সেখানে তাহলে সেই ফোর্স সিপেজ ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, দ্যাট উইল গিভ আস সিপেজ প্রেশার। নাও ওয়াই উই আর স্টাডিং ইট, এটা আমাদের পড়ার দরকারটা কেন পড়ছে? আমাদের পড়ার দরকার পড়ছে বিকজ দিস ফেনোমেনা বাই সিপেজ বা সিপেজ ফোর্স, সিপেজ প্রেশার, দে আর রিলেভেন্ট টু সেভারাল other phenomena যেটা আমাদের রিলেভেন্ট, যেমন ইরোশন অফ সয়েল। এর কারণে সয়েলের ইরোশন ঘটছে, স্লোপের ইনস্টেবিলিটি ঘটতে পারে, হাইড্রোলিক স্ট্রাকচার, স্লোপ বলতে তুমি একটা এমব্যাঙ্কমেন্ট বানিয়েছো, রোড এমব্যাঙ্কমেন্ট অথবা রেল এমব্যাঙ্কমেন্ট অর ফ্লাড প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, তো তার স্লোপের ফেলিয়ার ঘটে, অথবা তুমি কোথাও মাটি কেটেছো বা কাটার প্রয়োজন টেম্পোরারি হলেও, যেমন বেসমেন্ট তৈরির ক্ষেত্রে, তো সেখানে আমরা স্লোপ করে বা ভার্টিক্যালি কাটি, তো সেরকম স্লোপের ইনস্টেবিলিটি হতে পারে। হাইড্রোলিক স্ট্রাকচার যেগুলো রিভার ব্যাংকে বা ওয়াটার বডির কাছাকাছি সেরকম জায়গায় যেসব স্ট্রাকচার, সেগুলোর ইনস্টেবিলিটি হতে পারে, এবং এক্সকেভেশনের ক্ষেত্রে সেখানেও ফেলিউর ঘটতে পারে। সো এটা, এবং এই ফেলিউর গুলো এগুলো কি জন্য? সিপেজ ফোর্সের জন্য, সিপেজ প্রেশারের জন্য। দ্যাটস ওয়াই উই নিড টু ডিটারমিন অর স্টাডি দ্য সিপেজ ফোর্স এন্ড প্রেশার। কারণ তুমি যখন ডিজাইন করবে অনেক স্ট্রাকচার, সেখানে সিপেজ ফোর্স কত সেটা তোমাকে বের করতে হবে, সেফটি এনশিওর করতে হবে। তো সেটাতে যাওয়ার আগে আমরা আরো কিছু বেসিক ইনফরমেশন, বেসিক আইডিয়া নেব। যেমন স্ট্রেস, আমরা এর আগে যে স্ট্রেসটা দেখেছিলাম এখানে শুরুতেই, এখানে কোনো ফ্লোর কথা আমরা বলেছি? কোনো ফ্লোর কথা বলিনি। দিস ইজ নো ফ্লো কন্ডিশন, এখানে কোনো ফ্লোর কথা বলিনি, জাস্ট একটা সয়েল কলাম, সেটা সাবমার্জড, এখানে কোনো ফ্লো ছিল না। হোয়াট উইল হ্যাপেন, মানে এই কন্ডিশনে যেটা ছিল সেইটা যদি আমরা সিমুলেট করি ল্যাবরেটরিতে, সেই কন্ডিশনটা যে নো ফ্লো কন্ডিশন আমরা ল্যাবরেটরিতে এইভাবে সিমুলেট করতে পারি। সে এটা একটা টিউবের নিচে একটা ভালভ লাগানো রয়েছে, এবং এখানে একটা সয়েল স্যাম্পল আছে, তার উপরে ওয়াটার হেড আছে। তুমি যদি এইখানে এই তিনটা লেভেলে তিনটা পিজিওমিটার পাইপ অ্যাটাচ করো, যেহেতু এখানে কোনো ফ্লো নাই, এই ভালভটা ক্লোজড, কোনো ফ্লো তাহলে নাই, কিন্তু এই সয়েলটা সাবমার্জ, তুমি যদি এখানে তিনটা এই পিজিওমিটার অ্যাটাচ করো, তাহলে এখানে কি হবে? এখানে আমরা ওয়াটারের লেভেল কি দেখতে পাবো? এটা অবভিয়াস যে এই টিউবের মধ্যে এখানে ওয়াটার লেভেল যা, আমরা এই পাইপগুলোতেও একই ওয়াটার লেভেল দেখতে পাবো, নো ফ্লো কন্ডিশন। এবং এখানে কোনো একটা পয়েন্ট সি, এখানে যেমন অ্যাট পয়েন্ট সি, সেখানে আমাদের টোটাল স্ট্রেস কি হবে? সেটা হবে, দেখো এখানের ফিগার অনুযায়ী, H1 ইন্টু এইখানে যে ওয়াটারের হাইট এইটুকু, প্লাস এইখানে এটা ডেপথ, এই সি পয়েন্টের ডেপথ হচ্ছে এ থেকে জেড, স্মল জেড, সো দ্যাট ইজ জেড ইন্টু গামা স্যাচুরেটেড, এই ম্যাটেরিয়ালটা এটার স্যাচুরেটেড ইউনিট ওয়েট গামা, সো H1 গামা ডাব্লিউ প্লাস এটা। এবং এটাকে আমরা আলটিমেটলি ওই এর আগে যে কনসেপ্টটা এখানে পেয়েছিলাম লাস্টে, দেখো এখানে যে কনসেপ্ট হাইট অফ সয়েল কলাম ইন্টু গামা প্রাইম, সেই কনসেপ্টে এখানে একইভাবে আমরা সেটা পেতে পারি, যে কোনটা ইফেক্টিভ স্ট্রেস অ্যাট পয়েন্ট সি কি সেটা, এখানে যেহেতু সি পয়েন্টার সয়েলের সারফেস থেকে জেড ডেপথ নিচে, সো জেড ইন্টু গামা প্রাইম, গামা প্রাইম মানে হচ্ছে ইফেক্টিভ ইউনিট ওয়েট বলি আমরা এটাকে, দ্যাট ইজ গামা স্যাচুরেটেড মাইনাস ইউনিট ওয়েট অফ ওয়াটার গামা ডেপথ। কেমন? এটা হচ্ছে নো ফ্লো কন্ডিশনে। এবং নো ফ্লো কন্ডিশনে আমার এখানে টোটাল স্ট্রেস, আমি যদি এই সি পয়েন্টটাকে বিভিন্ন ডেপথে চিন্তা করি, আমি যদি এখান থেকে জেড যেহেতু একটা প্যারামিটার হিসাবে আছে, জেড ডেপথ প্যারামিটার হিসাবে আছে, তাহলে গামা সি প্রাইমটা
বা টোটাল স্ট্রেসটা সেটা বাড়ছে কিভাবে, আমি যদি এটাকে প্লট করি উইথ ডেপথ, টোটাল স্ট্রেস সেটা H1 ডেপথ পর্যন্ত, শুরু থেকে H1 ডেপথ, কোথায় শুরু, এইখানে একদম টপ সারফেস থেকে H ডেপথ পর্যন্ত, এটা কি হবে, এই H1 গামা ডব্লিউ, এখানে এই পয়েন্টে এসে H1 গামা ডব্লিউ, কিন্তু এখান থেকে এটা কি লিনিয়ারলি বাড়তে থাকবে উইথ ডেপথ। সো এটা একটা স্লোপে বাড়বে, এবং H1 থেকে Z পর্যন্ত সেখানে এই প্রেসারের সঙ্গে আরো কি হবে, যোগ হবে, এটা টোটাল স্ট্রেস আঁকছি। সো H1 গামা ডব্লিউ এর সঙ্গে যোগ হবে Z গামা স্যাচুরেটেড। হ্যাঁ, এখানে একটা স্লোপটা চেঞ্জ হয়ে যাবে, এখন স্লোপটা হবে গামা স্যাচুরেটেড। সো এটা হবে আমার টোটাল স্ট্রেস ডায়াগ্রাম। আমি যদি ডেপথ অনুযায়ী প্রেসার, বিভিন্ন পয়েন্টে প্রেসার আঁকতে চাই, এটা আমার, এটাকে আমরা বলি, এটা হবে টোটাল স্ট্রেস ডায়াগ্রাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো, কে বলছো তুমি, নাম বলো, দেন প্রশ্ন বলো। স্যার 175। হুম। স্যার এখানে হচ্ছে 0 থেকে H1 যখন, তখন স্লোপটা একরকম ছিল। H1 থেকে H1 প্লাস Z যেটা, সের ক্ষেত্রে কি স্লোপটা ডিফারেন্ট না? H1 থেকে H1 প্লাস Z পর্যন্ত তো স্লোপটা ডিফারেন্ট, তাই তো বলেছি আমি। জি স্যার, আচ্ছা এটাই এখান স্যার। থেকে এটা তো চোখেও দেখা যাচ্ছে, এবং আমিও তাই বলেছি জি যে স্যার, এখানে এখানে এইখান থেকে এখানে স্লোপটা কি হবে, গামা স্যাচুরেটেড হবে, আর এখানে জি ছিল স্যার। গামা ডব্লিউ, কেমন জি স্যার, গামা ডাব্লিউ আর গামা স্যাচুরেশনের জন্য আসলে পার্থক্যটা হয়েছে। পার্থক্য হবে, কেমন। সো এটা অ্যাজ লং অ্যাজ এটা ম্যাটেরিয়ালের ইউনিট ওয়েট সেম থাকবে, এটা এই স্লোপে চলতে চলতে থাকার কথা, কেমন। আচ্ছা, তো এটা যে কোনো ডেপথে আমরা বের করতে পারছি। এটা হচ্ছে টোটাল স্ট্রেস। হোয়াট অ্যাবাউট দি পোর প্রেসার? এই টোটাল স্ট্রেসের একটা কম্পোনেন্ট পোর প্রেসার, এবং সেটা শুধুমাত্র ওয়াটারের ইউনিট ওয়েটের উপর নির্ভর করবে, এবং ডেপথ। সো এইচ গামা ডব্লিউ এটা কিন্তু এরকম তাহলে লিনিয়ারলি বাড়বে। তুমি যদি, তোমরা তো y ইকুয়াল টু mx একটা ইকুয়েশন, তোমরা যে ম্যাথমেটিক্স শিখেছো, সেই ম্যাথমেটিক্স তো আসলে ম্যাথমেটিক্স হিসাবে শুধু পড়ার জন্য নয়। এইখানে তুমি তোমার ইঞ্জিনিয়ারিং যেসব ইয়েতে এই ইকুয়েশন গুলো পাও, সেখানে তুমি সেটা বুঝতে পারার কথা। তোমার উপরের যে ইকুয়েশনটা দেখো টোটাল স্ট্রেসের, এই জেড গামা স্যাচুরেটেড, জেড তো শুরুই হয় নাই, কোথা থেকে, জেড তো এ পয়েন্টে আসার আগ পর্যন্ত তো এই অংশটা থাকবেই না, থাকবে কি, না স্যার, থাকবে না। থাকবে না। তো তাহলে তোমার ইকুয়েশনটা কি আছে, ইকুয়েশনটা y ইকুয়াল টু mx আছে। হ্যাঁ, সো এখানে সিগমা সি তুমি প্লট করেছো, হ্যাঁ, এখানে y আর x এর ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, এটা তুমি সিগমাকে ভার্টিক্যাল এক্সিসে প্লট না করে হরিজন্টালি করেছো, এটাকে ভার্টিক্যাল করেছো, জাস্ট ঘুরিয়ে চিন্তা করো এক্সিস কে, ইটস সেম, কেমন। সো দিস ইজ দ্য ইকুয়েশন, এখানে প্লট করা হলো। আর যখন এখানে আসছে, তখন এই অংশটা কনস্ট্যান্ট হয়ে গেছে, y ইকুয়াল টু mx প্লাস c, তখন ভেরিয়েবল কে z, আর এই অংশটা কনস্ট্যান্ট হয়ে গেছে y ইকুয়াল টু mx প্লাস c। সো এটা y ইকুয়াল টু mx প্লাস c এর ইকুয়েশন, ওকে। সো আর যখন আমরা পোর প্রেসারের কথা শুধু বলছি, তখন আমার উইথ ডেপথ ইকুয়েশনটা কি, পোর প্রেসার u ইকুয়াল টু গামা w ইনটু ডেপথ, y ইকুয়াল টু mx। সো 0 দিয়ে পাস করবে এই ইকুয়েশনটা, স্ট্রেট লাইন, কেমন। যত ডেপথে যাব ওয়াটার প্রেসার সেম। আর ইফেক্টিভ স্ট্রেস কি হচ্ছে এখানে, গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডব্লিউ, এবং জেড শুরু হচ্ছে কোথা থেকে, যেখানে সয়েল, সেখানে টপ, সেখান থেকে, তার উপরে তো কোনো সয়েল নাই, এখানে তো ইফেক্টিভ স্ট্রেসের কথা আসেই না। সো ইট স্টার্টস ফ্রম এট পয়েন্ট এ, মানে এই এই পয়েন্টটা করেসপন্ড টু এইখানে জেড এর শুরু যেখান থেকে, হ্যাঁ, সেখান থেকে, এবং সেখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইফেক্টিভ স্ট্রেস, এখানে যেহেতু গামা স্যাচুরেটেড হোমোজেনিয়াস সয়েল, সো গামা জেড এর সঙ্গে ডাইরেক্টলি লিনিয়ারলি ভেরি করতে থাকে। সো শুধুমাত্র ইকুয়েশন মুখস্থ করবা না, এই যে কনসেপ্টটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, যে ইকুয়েশনটা একটা সিম্পল ইকুয়েশন, হয় y ইকুয়াল টু mx বা y ইকুয়াল টু mx প্লাস c, কোনটা m কোনটা x, হ্যাঁ, কেন কোনটা c, এবং এই ভেরিয়েশনটা, এটা তুমি রিয়েলাইজ করলেই জানো, এবং এখানে আসলে মুখস্থ করলে তুমি আগাতে পারবে না। আর তুমি যদি মুখস্থ না করে বোঝার চেষ্টা করো, ইউর লাইফ উইল বি ইজিয়ার। আচ্ছা, তো এখানে কোনো প্রশ্ন, যে নো ফ্লো কন্ডিশনে যেটা বললাম? আচ্ছা, তোমরা প্রশ্ন অলরেডি করেছো। হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার ইজ ফ্লো? আমরা যে সিপেজ কথাটা বলছি, ফ্লোর কারণে আমরা বলেছি যে বিভিন্ন রকম
সিচুয়েশন অ্যারাইজ করে, ইরোশন বা ইত্যাদি ঘটবে, ইনস্টেবিলিটি ঘটবে। তো যদি আমার ফ্লো থাকে তাহলে সেটা কিরকম? ফ্লো, এখন ভালভটা যদি আমি এখানে ওপেন করে দেই এবং তাহলে নিচের থেকে এদিকে হায়ার এলিভেশনে হয়তো আরেকটা ওয়াটার পট আছে, ওপেন করে দিলে তাহলে ফ্লো কি হবে? নিচের থেকে উপর দিকে আপওয়ার্ড সিপেজ, মানে এখানে যে জিনিসটা সিমুলেট করা হয়েছে সেটা হচ্ছে আপওয়ার্ড সিপেজ। ধরো তোমার ওভারহেড ট্যাঙ্ক উপরে, তাহলে এখানে তো এটা উপর দিকে ফ্লো করবে। এবং তুমি যদি 3 লেভেলে 3টা স্ট্যান্ড পাইপ অ্যাটাচ করো, তাহলে এখন কি দেখতে পাবো আমরা? এইখানে এনার্জি বেশি, এইখানে ওয়াটার হেড উপরে, এইখানে মাঝখানে আর একটু কম। যত উপর দিকে আসছি তত ওয়াটার হেড এই জায়গায় এসে সেম, এখানে ওয়াটার লেভেল যা একই লেভেলে ইন্ডিকেট করবে। মাঝখানে এই দুটোর মাঝামাঝি, কারণ এই পয়েন্টে এনার্জি ইজ হায়ার, টোটাল এনার্জি। যতই এটা সয়েলের ভিতর দিয়ে পাস করছে উপর দিকে, সেখানে আমরা বলেছি যে ভিসকাস ফ্রিকশনে এনার্জি লস হয়েছে, কাজে সেই এনার্জি লস হলে এখানে ওয়াটার হেড কমবে। এখন সে এ আর বি পয়েন্ট, এ পয়েন্ট হচ্ছে সয়েলের উপরে, বি পয়েন্ট হচ্ছে সয়েল কলামের নিচে, সি হচ্ছে ইন্টারমিডিয়েট পয়েন্ট এট ডেপথ জেড। তো এই যদি আমরা এখানে হেড ডিফারেন্স ধরি, এই দুটো পয়েন্টের এ আর সি পয়েন্ট, তার এ পয়েন্টের হেড হচ্ছে এটা, সি পয়েন্টের হেড হচ্ছে এটা, এই দুটোর হেড ডিফারেন্স স্মল এইচ। এবং এটা যদি আমরা এই হেডের যে ডিফারেন্সটা, এটা যদি ধরি যে এ বি থেকে এতে লিনিয়ার ভেরিয়েশন হবে প্রেসারের, তাহলে নিশ্চয়ই এরকম একটা ইকুয়েশন তুমি চিন্তা করতে পারো at any depth z, where h2 কি জিনিস? h2 হচ্ছে এখানে সয়েলের হাইট, কেমন? মানে h2 তে, h2 ডেপথে হেড ডিফারেন্স হচ্ছে স্মল h, সো জাস্ট ঐকিক নিয়মে চিন্তা করো z ডেপথে কত হবে, সেটা হচ্ছে স্মল h বাই h2 ইন্টু z। এন্ড আমরা যদি আগের মতো বিভিন্ন পয়েন্টের স্ট্রেস, বিশেষ করে সি পয়েন্টে, আমরা সি পয়েন্টের স্ট্রেস দেখেছিলাম, সি পয়েন্টের স্ট্রেস যদি এখন চিন্তা করি, সি পয়েন্টের টোটাল স্ট্রেস সেটা কি হবে? সেটা হবে আগের মতো টোটাল স্ট্রেসটা, দেখো H1 ইন্টু গামা ডাব্লিউ, এখানে এই ওয়াটারের ইউনিট ওয়েট, প্লাস জেড ইন্টু গামা স্যাচুরেটেড। আর এই পয়েন্টের, সি পয়েন্টের এখন পোর প্রেশার কত হবে? সি পয়েন্টের পোর প্রেশার হবে এইখানে H1 প্লাস এটা জেড প্লাস এখানে হেড ডিফারেন্স যেটা, তার প্রপোর্শন যেটা, সেটাও আসবে। দ্যাট ইজ দি টোটাল হেড। কারণ এখানে দেখো এখানে হেডটা কত, এই সি পয়েন্টের হেডটা কত, সি পয়েন্টের হেডটা এখানে এটা লিনিয়ার ভেরিয়েশন ধরে এই ডিস্টেন্সটা, এই হেডটা হচ্ছে এইচ বাই এইচ টু ইন্টু জেড। তাহলে এখানে ওয়াটারের যে পোর প্রেশার সেটা হবে H1 প্লাস জেড, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে হাইট, এই হাইটটা এখান থেকে দেখো জেড প্লাস H1 প্লাস এই টার্মটা স্মল h বাই h2 ইন্টু জেড। সো দ্যাট টোটাল হাইট ইন্টু গামা ডাব্লিউ, এটা টোটাল ওয়াটারের টোটাল হাইট ইন্টু গামা ডাব্লিউ, দ্যাট গিভস দি পোর প্রেশার এট দিস পয়েন্ট। এখন ইফেক্টিভ যদি আমি পেতে চাই, তাহলে টোটাল স্ট্রেস থেকে পোর প্রেশার মাইনাস করব, মাইনাস করলে কি দাঁড়াচ্ছে? মাইনাস করলে এখন এখানে দাঁড়াচ্ছে জেড গামা প্রাইম মাইনাস এখানে h বাই h2 জেড গামা ডাব্লিউ, এখানে আমরা স্মল h বাই h2, h2 হচ্ছে আমার সয়েল কলামের হাইট, এটাকে বলা হচ্ছে I, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট দেখো, এটা যদি কম্পেয়ার করো তুমি আগের সঙ্গে, এখানে ছিল যখন নো ফ্লো কন্ডিশন ছিল, তখন সিতে যে স্ট্রেস ছিল সেটা শুধুমাত্র ছিল জেড গামা প্রাইম। আর এখন আপওয়ার্ড সিপেজের জন্য, কারণ তখন কি ছিল, এখানে সবগুলো একই লেভেলেই ছিল, মানে ওয়াটার হেড, কিন্তু যখন আপওয়ার্ড সিপেজ হলো তখন ওয়াটার হেড বিভিন্ন পয়েন্টের বিভিন্ন রকম, এবং সে কারণে এখানে যে পোর প্রেশার
সেটা বেশি এই পয়েন্টে আগের চেয়ে, এবং এখানে দেখা যাচ্ছে একটা কম্পোনেন্ট মাইনাস হচ্ছে, অর্থাৎ আগে জেড গামা প্রাইম যেটা ছিল তার চেয়ে আরো কমে গিয়েছে আপওয়ার্ড সিপেজের কারণে। So that's what is said. Comparing with the effective stress at C at no flow condition, we see that the effective stress is reduced. কতটুকু reduced হলো? I, Z, gamma W. Gamma W to soil water unit weight, Z হচ্ছে ওই পয়েন্টের ডেপথ, আর I is the hydraulic gradient, এবং সেটা কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে head difference, total head difference divided by এখানে সয়েলের যে লেংথ, এই দুটো পয়েন্টের লেংথ, দ্যাট ইজ দি গ্রেডিয়েন্ট। একই রকম ভাবে আমরা যদি মানে যদি এগুলোকে আমরা এখন গ্রাফিক্যালি প্লট করতে চাই, তাহলে আগেরটা যদি উপলব্ধি করতে পেরে থাকো এখনো পারবে। টোটাল স্ট্রেস যদি তুমি প্লট করতে চাও, টোটাল স্ট্রেস সিগমা, সেইটা মানে কোন ইকুয়েশনটাকে প্লট করা? সেটা হচ্ছে টোটাল স্ট্রেস এই ইকুয়েশনটাকে প্লট করা, H1 গামা W প্লাস জেড গামা সেট। সো এখানে জেড তো শুরুই হচ্ছে একটা ডেপথ থেকে, সো অ্যাগেইন আগের মতো এখানে এটা একটা লিনিয়ার লাইনের ইকুয়েশন, এবং এইখানে এসে আবার একটা স্লোপ চেঞ্জ হবে, এবং স্লোপ চেঞ্জ হয়ে এটা একই স্লোপে যেতে থাকবে। এটা টোটাল স্ট্রেস। হোয়াট অ্যাবাউট দি পোর প্রেশার? পোর প্রেশারের যে এক্সপ্রেশন এটা, এখানে পোর প্রেশার এটা শুরু থেকে একই গামা ডাব্লিউ এটার স্লোপ হবে, এবং একই স্লোপে এটা বাড়তে থাকবে যত ডেপথে যায় না কেন, কারণ এখানে সাম ডিস্টেন্স ইনটু গামা ডাব্লিউ, সেই ডিস্টেন্সটা তোমার এখানে আমি যদি উপর থেকে নিচের দিকে যাই, সো H1 এইভাবে আসবে না, এটা আমার ভেরিয়েবল এখান থেকে যদি আমি নেই, যে ভেরিয়েবলটা এখান থেকে নেই, তাহলে দ্যাট ডিস্টেন্স ইনটু গামা ডাব্লিউ সেটা আসবে, এবং সেটা লিনিয়ারলি বাড়তে থাকবে। আর ইফেক্টিভ স্ট্রেস যদি আমি প্লট করতে চাই, তাহলে এই ইকুয়েশনটাকে প্লট করছি, সেটাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে, জেড এর একটা ফাংশন। কারণ কেন স্ট্রেট লাইনের ইকুয়েশন? দিস ইজ জেড ইন্টু গামা প্রাইম মাইনাস আই গামা ডাব্লিউ। সো এখানে ওয়াই ইকুয়াল টু এমএক্স এর মতো, এখানে ভেরিয়েবলটা কে? জেড। ওয়াই ইকুয়াল টু সাম, এখানে ব্র্যাকেটে সামথিং ইনটু এক্স, এরকম। সো এটা লিনিয়ার ভেরিয়েশন, এবং সেটাও আমার সয়েলের টপ থেকে এরকম লিনিয়ারলি করতে থাকবে। সো এটার স্লোপটা কিন্তু আগের স্লোপের চেয়ে কম, এটার স্লোপের চেয়ে কম। এখানে স্লোপ ছিল গামা প্রাইম, আর এখন স্লোপটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে এখন গামা প্রাইম মাইনাস আই গামা ডাব্লিউ, স্লোপটা কমে গিয়েছে। দিস ইজ ফর আপওয়ার্ড সিপিস কন্ডিশন। একই রকম ভাবে you can also consider downward seepage. ডাউনওয়ার্ড সিপেজে কি দাঁড়াবে? ডাউনওয়ার্ড সিপেজ বলতে সে এদিক দিয়ে আউটফ্লো হচ্ছে, এখানে ওয়াটার দেওয়া হচ্ছে, এই হেডে এটা নিচে এইভাবে ফ্লো হচ্ছে, নিচের দিকে ফ্লো হয়ে এদিকে বসে যাচ্ছে, অর্থাৎ A is at higher energy, B is at lower energy, so flow from top to bottom. সেই ক্ষেত্রে আমরা যদি স্ট্যান্ড পাইপ গুলো সেট করি, সেগুলোর দিকে তাকাই, আমরা কি দেখতে পেতাম? আমরা দেখতে পেতাম এইখানে এতে ওয়াটার হেড এই লেভেলেই থাকবে, বিতে সেটা নিশ্চয়ই এখান থেকে কমে যাবে, নিচে নেমে যাবে, যেহেতু এটা লোয়ার এনার্জিতে এদিকে ফ্লো যাচ্ছে, সো লোয়ার এনার্জিতে এটার ওয়াটার হেড কম হবে, এবং সেই ডিফারেন্সটা কত? এইচ, এইটার সঙ্গে এটার ডিফারেন্সটা হচ্ছে এইচ, এ আর বি পয়েন্টের হেড ডিফারেন্স এইচ। আর মাঝখানে একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট, সেটা যদি সি হয়, তাহলে একইভাবে প্রপোর্শনেটলি আমরা এইটা ধরে নিতে পারি, এই ডিস্টেন্সটুকু কতটুকু হবে, সেটা এইচ বাই এইচ টু ইন্টু জেড, একইভাবে জাস্ট ঐকিক নিয়ম, লিনিয়ার ভেরিয়েশন হবে। এবং একই লজিকে আমরা এখানে দেখতে পাই সি পয়েন্টের যে স্ট্রেস, এখন সেটা দেখো টোটাল স্ট্রেস আগের মতোই H1 গামা ডাব্লিউ, এটা ইউনিট ওয়েট থেকে, প্লাস জেড ইন্টু গামা সিচুয়েটেড। আর পোর প্রেশার এট পয়েন্ট সি
এখন পোর প্রেশার এট পয়েন্ট সি, এখানে যেহেতু ওয়াটার হেড কমে গিয়েছে কাজে সেটা মাইনাস হবে, সেটা হচ্ছে এইচ বাই এইচ টু ইন্টু জেড, সেটা হচ্ছে এখানে আই জেড, এটা আই ইন্টু জেড, এটা মাইনাস হবে। টোটাল হেড তো এখন কমে গিয়েছে, এইচ ওয়ান প্লাস জেড নাই, এইচ ওয়ান থেকে এইটুকু ডিস্টেন্স কমে গিয়েছে, এই ডিস্টেন্সটা কমে গিয়েছে, এই যে এখানে যেটা, সো সেটা মাইনাস হলো, and that gives an expression for the pore pressure at C, you see. তাহলে ইফেক্টিভ স্ট্রেস এট সি, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, আমার টোটাল স্ট্রেস মাইনাস পোর প্রেশার। এবং এখন দেখতে পাচ্ছি আমরা যে এখানে এই টার্মটা এটা এডিটিভ, এই ডাউনওয়ার্ড ফ্লো কন্ডিশনে তাহলে দেখা যাচ্ছে সি পয়েন্টের স্ট্রেস, সি পয়েন্টের স্ট্রেসটা কি হলো, বেড়ে গিয়েছে, যেটা আপওয়ার্ড ফ্লো কন্ডিশনে সি পয়েন্টের স্ট্রেসটা কমে গিয়েছিল, ডাউনওয়ার্ড ফ্লো কন্ডিশনে সি পয়েন্টের স্ট্রেসটা বেড়ে গিয়েছে। এবং এটা আমাদের ইনটুইশন কি বলে, আমি যদি নিচের দিকে কোনো একটা জিনিসকে পুল করতে থাকি নিচের দিকে, তাহলে নিশ্চয়ই সেটা আরো কন্ট্যাক্ট, সেখানে পার্টিকেল গুলোর কন্ট্যাক্ট বাড়বে, সেখানে ইফেক্টিভ স্ট্রেস বাড়বে। আর যখন আমি এটাকে জাস্ট বুয়েন্সির মতো উপরের দিকে এটাকে পুশ করব, সেরকম কোনো ফোর্স বা প্রেসার যদি কাজ করে, তাহলে কি হবে, আমার সেটাকে আরো হালকা মনে হবে, সো স্ট্রেসটা কমবে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। কিন্তু আমরা এক্স্যাক্টলি ম্যাগনিটিউড গুলো পেয়ে যাচ্ছি তাহলে এখানে কতটা। তো এখন এই যে সিচুয়েশন, আপওয়ার্ড সি পেজে আমরা দেখতে পাচ্ছি ইফেক্টিভ স্ট্রেস কমে যাচ্ছে, এন্ড এট সাম টাইম যখন আই এখানে ভেরি করতে পারে কে, খেয়াল করে দেখো, আপওয়ার্ড সি পেজ কন্ডিশনে যদি আমি যাই, এটা আপওয়ার্ড সি পেজ, হ্যাঁ, এখানে দেখো তুমি পার্টিকুলার ডেপথ জেডি চিন্তা করছো, তুমি গামা প্রাইম সয়েলের ইউনিট ইফেক্টিভ ইউনিট ওয়েট সেটারও কোনো পরিবর্তন হচ্ছে না, অ্যাজ লং অ্যাজ এর ডেনসিটি বা ম্যাটেরিয়ালের কোনো পরিবর্তন হয়। এখানে তাহলে পরিবর্তন হওয়ার মতো প্যারামিটার কোনটা, ওয়াটার ইউনিট ওয়েট সেটাও পরিবর্তন হবে না, জেড আমি এই ডেপথই বিবেচনা করছি, সো জেড ইজ কনস্ট্যান্ট, আই পরিবর্তন হতে পারে, আই ইজ দি হেড ডিফারেন্স, কারণ আমার যদি এদিকে যে ইনফ্লো, এইদিকে যদি আমার ওয়াটার হেড অনেক বেশি হয়, এনার্জি এদিক থেকে যদি বেশি এনার্জি হয়, যেমন তুমি বাসায় দেখতে পাও, 3তলা বিল্ডিং এর ছাদে পানির ট্যাঙ্ক রাখলে আর 10তলা বিল্ডিং এর ছাদে পানির ট্যাঙ্ক রাখলে নিচের ট্যাঙ্ক থেকে ফ্লো হলে নিচের তলায় কি ভেলোসিটি একরকম হবে? নিশ্চয়ই না। না স্যার। কাজে বুঝতেই পারছো যে এখানে তোমার যদি ওয়াটার হেড বেশি হয়, হ্যাঁ, অর্থাৎ এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বেশি হয়, তাহলে নিশ্চয়ই এই অংশটা কমতেই থাকবে। কেমন, সেটা কমছে কার জন্য, আই এর জন্য, অন্যগুলো যদি তুমি ফিক্সড রাখো তাহলেও, হ্যাঁ। তো সে কারণে এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যে তোমার এই অংশটা গামা প্রাইম জেড এর সমান হয়ে গেল, that is for a given soil and depth I can vary only, while all other terms remain same, and if I increases to a level that there is no effective stress অর্থাৎ এই দুটো সমান হলে sigma prime becomes equal to 0, এরকম যদি সিচুয়েশন হয়, then we say that the soil is in a quick condition, এটা চোরাবালির মতো দেখতে মনে হচ্ছে সলিড মাস, কিন্তু সেটা আসলে তার কোনো স্ট্রেংথ নাই, এটাকে কুইক স্যান্ড বা কুইক কন্ডিশন বলে। কেমন, তোমরা তো সি বিচে বিভিন্ন জায়গায় যেমন কক্সবাজারে বিভিন্ন জায়গায় শুনেছো বা যে থাকলে নিশ্চয়ই এখানে সতর্ক করেছে যে এখানে চোরাবালি আছে, কেমন। এন্ড আন্ডার কুইক কন্ডিশন তাহলে কি হচ্ছে, কুইক কন্ডিশনে আমার ইফেক্টিভ স্ট্রেস 0, এবং ইফেক্টিভ স্ট্রেস যদি 0 হয়, সেই সয়েলের আর কোনো শিয়ার স্ট্রেংথ থাকে না, সয়েল কমপ্লিটলি লসেস ইট শিয়ার স্ট্রেংথ, এন্ড শিয়ার স্ট্রেংথ লস করলে কোনো কিছু সেখানে রাখলে আর সেটা থাকবে না, ইভেন একটা মানুষ আর দাঁড়ালে সেটা পড়ে যাবে। যেমন পানির শিয়ার স্ট্রেংথ নাই, ওয়াটার এবং ফ্লুইডের শিয়ার স্ট্রেংথ নাই, গ্যাসের শিয়ার স্ট্রেংথ নাই, সেটা কি কোনো ভার বহন করতে পারে? পারে না। পারে কি? শিয়ার স্ট্রেংথ না থাকলে তুমি, হ্যাঁ, শিয়ার, সো এই জিনিসগুলো তুমি এসএমএস করেছো বটে, এই জিনিসগুলো রিয়েলাইজ করবা। সয়েলের ক্ষেত্রে এই যে আমরা তাতে বিভিন্ন লোড চাপাচ্ছি, বিল্ডিং ফাউন্ডেশন চাপাচ্ছি, এমব্যাঙ্কমেন্ট লোড চাপাচ্ছি, রোডের জন্য ফাউন্ডেশন করছি, সে যে লোড, বাড়তি লোড নিতে পারছে কি জন্য? তার শিয়ার স্ট্রেংথের জন্য। যদি এই শিয়ার স্ট্রেংথটা 0 হয়ে যায়, যেটা এখানে বলছি, তাহলে কিন্তু সে আর কোনো লোড নিতে পারে, তার সব বসে পড়বে। যেমন তুমি পানির মধ্যে
হ্যাঁ, তুমি জাহাজের মতো জিনিস ভাসালে সেটা ভাসবে, কিন্তু একটা ব্লক অফ মানে হার্ড ম্যাটেরিয়াল রাখলে সেটা কি হবে, ডুবে যাবে। আচ্ছা, এই যে শিয়ার স্ট্রেংথ না থাকলে যে তোমার ইফেক্টিভ স্ট্রেস জিরো, when ইফেক্টিভ স্ট্রেস জিরো, তখন যে কোনো শিয়ার স্ট্রেংথ থাকে না, এটা তুমি নিজে এসএম এর নলেজ থেকে দেখতে পারো। তোমরা এসএম এ নিশ্চয়ই খেয়াল আছে তোমাদের, এরকম একটা ব্লকের একটা এখানে একটা প্লেন দিয়ে কাট করে তার ওয়াই এবং এক্স ডিরেকশনে ইকুইলিব্রিয়াম বিবেচনা করে তোমরা এরকম ইকুয়েশন পেয়েছিলে, তোমাদের নিশ্চয়ই এসএম এ এটা ছিল। এবং সেরকম ক্ষেত্রে এই যে ওয়েজ, এই ওয়েজের এখানে ইএফ প্লেনে ইন প্লেন ফোর্স কত, দেখো এখানে সারফেস গুলোতে সব নরমাল এবং শিয়ার দুটো ফোর্সই আছে, কিন্তু এখান থেকে তোমরা এটা মোর সার্কেল হিসেবেও পেয়েছিলে, পড়েছিলে। সো এই যে শিয়ার স্ট্রেস যেটা ইএফ প্লেনের উপরে কেমন টেনজেনশিয়াল ফোর্স, তার এক্সপ্রেশনে যখন কোনো শিয়ার স্ট্রেন্থ থাকে না, শিয়ার স্ট্রেন্থ না থাকা মানে কি, টাও এক্স ওয়াই জিরো, এই টাও এক্স ওয়াই জিরো, হ্যাঁ, এগুলো থাকে না। টাও এক্স ওয়াই জিরো হলে তোমার এইখানেও আর কোনো ফোর্স থাকবে না। এই টাও এক্স ওয়াই এখানেও যদি জিরো হয়, তাহলে ইকুয়েশনের দিকে তাকাও, এটা জিরো, এবং আলটিমেটলি তোমার সিগমা এক্স যেহেতু সিগমা ওয়াই এর সমান, যেহেতু ওয়াটারের সিগমা ক্ষেত্রে তোমার ভার্টিক্যাল ডিরেকশনে হরিজন্টাল ডিরেকশনে সমান ফোর্স, কারণ পানির যে কোনো বিন্দুতে এরকম একটা এলিমেন্ট বিবেচনা করলেও তার সিগমা এক্স এবং সিগমা ওয়াই সমান হবে, কাজে এভরিথিং বিকামস জিরো। তো এইখানে এই প্লেনের উপরেও কোনো ফোর্স থাকবে না। সো শিয়ার স্ট্রেস না থাকার মানে হচ্ছে আসলে হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস, হাইড্রোস্ট্যাটিক কন্ডিশন, ম্যাটেরিয়ালটা হাইড্রোস্ট্যাটিক ম্যাটেরিয়াল, তার সব দিকে একই রকম প্রেশার, কেমন। সো সেটাই এখানে যেটা বলা হলো যে দিস কুইক কন্ডিশন যখন সয়েলের মধ্যে অ্যারাইজ করে, তখন তার শিয়ার স্ট্রেংথ কমপ্লিটলি লস হয়ে যায়। এবং ইভেন তুমি যে ম্যাটেরিয়ালটা আগে ছিল, যে স্ট্রাকচারটা আগে ছিল, হুট করে এটা সব বসে পড়তে পারে, যেটা লিকুইফেকশনের সময় ঘটে। তোমরা আর্থকুয়েকে তোমরা শুনেছো যে এরকম বিল্ডিং কাত হয়ে গেছে, এরকম পিকচার তোমরা নেটে দেখতে পাবে। তো টেম্পোরারিলি আসলে সয়েল সেক্ষেত্রে লিকুইডের মতো হয়ে যায়। লিকুইডের মতো হয়ে যাওয়ার মানে হচ্ছে তার শিয়ার স্ট্রেংথ লস করে। সো যে জিনিসটা আগে স্টেবল ছিল, তার নিচের ম্যাটেরিয়ালে যদি এটা এভাবে এটা লিকুইডের মতো হয়ে যায়, ইভেন টেম্পোরারিলি, মোমেন্টারিলি, সঙ্গে সঙ্গে সেটা টিল্ট করে যায়, কলাপস করে যায়। সো আজকে যেটুকু জিনিস আলোচনা করলাম আমরা, এটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, দেন স্ট্রেস উইথ আপওয়ার্ড ফ্লো এন্ড ডাউনওয়ার্ড ফ্লো, এবং এই দুটো থেকে কুইক কন্ডিশন বলতে কি বোঝায় এইটুকু। তোমাদের আর কিছু জিজ্ঞাসা, কারো কিছু জিজ্ঞাসা? তোমাদের কারো কিছু জিজ্ঞেস করার নাই? রোল 89 শুনতে পাচ্ছ? রোল 150? Yes, sir. তোমার কিছু জিজ্ঞেস করা আছে? No, sir. রোল 48? 48 শুনতে পাচ্ছ? Yes, sir. বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? No, হ্যাঁ। sir. আচ্ছা, স্যার বলো স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো, কে বলছো? স্যার আমি 76। 76, আচ্ছা। স্যার কুইক কন্ডিশন এখানে বলা যে খালি আপওয়ার্ড সি পেজের জন্য মানে হবে কুইক কন্ডিশনটা, তো চোরাবালিতে কি ওই তখন কি আপওয়ার্ড সি পেজ হয়? কিন্তু কারণ সমুদ্রে তো হ্যাঁ। অথবা নিয়ার সি বিচ তো হ্যাঁ। ডাউনওয়ার্ড সি পেজ হ্যাঁ, হওয়ার না কথা। না না, আসলে ওইটা চোরাবালির কথা যেটা বলেছি, ওখানে আমি তোমাদেরকে বলেছি ওখানে শিয়ার স্ট্রেস নাই, কেমন, কিন্তু ওখানে আসলে সিপেজের জন্য নয়। ওকে, দেয়ার ইজ এ ডিফারেন্স, যে ওটা তো পানির নিচেই সাবমার্জড এবং সেখানে কোনো ফ্লো নাই, কেমন। সো সেটা ডাইরেক্টলি সিপেজের জন্য নয়। কিন্তু আমি ওটার রেফারেন্স কেন দিয়েছি এখানে, বোঝানোর জন্য। কেন দিয়েছি, বোঝানোর জন্য কোনটা বোঝানোর জন্য? সিচুয়েশনটা কিরকম সেটা। হ্যাঁ, সেটা বোঝানোর মানে ওই যে সেটার যে শিয়ার স্ট্রেংথ নাই, একই রকম সিচুয়েশন, সেটা বোঝানোর জন্য। ওকে স্যার, বুঝতে ঠিক আছে, পেরেছি। ওকে। জি স্যার। আচ্ছা, কারণ এইটা কখন ঘটে, তোমরা এই যে বয়লিং যেটা বলছি কুইক কন্ডিশন, সেটা তুমি দেখবা অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় দেখবা যে নিচের দিক থেকে বুদবুদ করে পানি বের হচ্ছে, তার সঙ্গে বালি বা কাদা দেখা যাচ্ছে সেটাও বের হয়ে আসছে,
এটা অনেক জায়গায় এরকম দেখবা যে একদিকে হয়তো ওয়াটার হেড বেশি, অন্যদিকে ওয়াটার হেড কম। হ্যাঁ, যেমন বাঁধের এক পাশে পানি, অন্যদিকে পানি নাই, সেখান দিয়ে অনেক সময় দেখা যায় এরকম যে অল্প অল্প করে পানি বের হচ্ছে, তার সঙ্গে বালি এবং অন্যান্য জিনিসও বের হয়ে আসছে, সয়েলের পার্টিকেল বের হয়ে আসছে। হ্যাঁ, সো কুইক কন্ডিশনে সেখানে সেটা। ঠিক আছে, তোমাদের আর কারো প্রশ্ন না থাকলে তাহলে এখানে শেষ করি। তোমাদের ক্লাস আছে, তোমাদের সেশনাল ক্লাস আছে নাকি? নো স্যার, আজকে নেই। আর কোনো ক্লাস নাই? আচ্ছা ঠিক আছে, তো আগামীকালের ক্লাস তো ডক্টর আবু সিদ্দিক নেবেন। হ্যাঁ, আবার সোমবারের ক্লাস নেবো। আর তোমরা আমাকে তাহলে এর ভিতরে ডিসাইড করবা, সিআররা অ্যাটলিস্ট ডিসাইড করে রাখবা, আমাকে জানাবা ক্লাস টেস্টের আমরা কি তাহলে আর এই টপিক শেষ করে তার ক্লাস টেস্ট নিবো। কিন্তু দেখো আমি চিন্তা করছি একটা অ্যাসাইনমেন্ট দিব তোমাদেরকে, আর দুটো ক্লাস টেস্ট নিব। সো টাইমটা এখন সেট করলে ভালো হয় তোমাদের জন্য। ডক্টর আবু সিদ্দিক হয়তো একটা অ্যাসাইনমেন্ট এবং একটা ক্লাস টেস্ট নেবেন। আর তোমরা তোমাদেরকে কিছুটা চিন্তা তোমাদেরকে করতেই হবে, কারণ তোমাদের সহপাঠী যারা ছিল এক সময় কলেজে, তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে তারা এগিয়ে যাচ্ছে, তোমরা অনেক পিছিয়ে পড়ছো। তো তোমরা এই যে রমজানের শুরুতে এক সপ্তাহ তোমাদের, জানি না কেন স্টুডেন্টরা এরকম বলেছে যে সেই এক সপ্তাহ বাদ দিয়ে রোজায় ক্লাস করার কথা বলেছে, আলটিমেটলি সেটা মিস হলো। সো এই লসটা কিন্তু এখন হয়তো রিয়েলাইজ করবা না, কিন্তু পরবর্তীতে সারা জীবন এটার জন্য তোমাদেরকে এটা পোহাতে হবে। তো অনেকদিন অনেকভাবেই ছুটে গেছে, অবশ্যই কোভিড এইসব সিচুয়েশন থাকবে, কিন্তু এর মধ্যে আমাদেরকে আমাদের জীবনও টেনে নিতে হবে। কারণ অন্যরা তো বসে নেই। তুমি বুয়েটে ভর্তি হচ্ছে, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে বুয়েটে ভর্তি হতে পারেনি, ওরা তো তোমার চেয়ে এগিয়ে যাচ্ছে। তোমাদের সহযোগিতা এই জায়গায় অবশ্যই অবশ্যই দরকার। ঠিক আছে, সবাই ভালো থাকো, শেষ করছি এখানে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম।